ক্ষমতায় গেলে বেসরকারি শিক্ষকদের জাতীয়করণের ঘোষণা তারেক রহমানের। জ্ঞানভিত্তিক রাষ্ট্র নির্মাণের আহ্বান। গণহত্যার দায়ে দল হিসেবে আওয়ামী লীগের বিচারের তদন্ত শুরু, ট্রাইব্যুনালে তদন্ত কর্মকর্তা নিয়োগ। জীবনের শেষ সুযোগ হিসেবে জাতিকে সুষ্ঠু ও সুন্দর ভোট উপহার দিতে চায় বললেন সিইসি। কমিশনকে সমৃদ্ধ করার প্রত্যাশা। এবং অর্থনৈতিক বড় বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচিত সরকার, বললেন অর্থ উপদেষ্টা। কমেছে মূল্যস্ফীতি। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান প্রাইম নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। যাচ্ছি পুরো খবরে। জনগণের রায়ে বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষকদের জাতীয়করণ করা হবে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ রাজধানীর সৌরাবর্তী উদ্যানে শিক্ষক সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি কথা বলেন। দেশকে গড়ে তুলতে হলে জ্ঞানভিত্তিক রাষ্ট্র নির্মাণ করতে হবে বলেও জানান তিনি। বিস্তারিত মণ্ডলের নামে রিপোর্টে। শিক্ষক ও শিক্ষার মান উন্নয়নে সুনির্দিষ্ট ও বাস্তবধর্মী পরিকল্পনা নিয়ে কাজ করতেই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এই শিক্ষক সমাবেশের আয়োজন করে বিএনপি। একটি প্রত্যাশিত বাংলাদেশ গড়ার পরিকল্পনা বাস্তবায়নই হোক আমাদের আজকের এবং আগামী দিনগুলোর অঙ্গীকার। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, শিক্ষক সমাজ দুর্বল হলে স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়। তাই শিক্ষকদের আর্থিক নিরাপত্তার পাশাপাশি সামাজিক সম্মান নিশ্চিত করতে হবে। রাষ্ট্র, সরকার এবং প্রশাসন এবং সমাজের নানা বাস্তবতায় একজন শিক্ষক যদি নিজেই নিরানন্দ পরিস্থিতিতে থাকেন, তাহলে তার দ্বারা জ্ঞানের মধ্যে আনন্দ জাগ্রত করা মনে হয় সম্ভব নয়। এবং এ কারণেই রাষ্ট্র এবং সমাজে শিক্ষকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি অবশ্যই সামাজিক সম্মান নিশ্চিত করা একান্তই প্রয়োজন। সমাজে দুর্নীতিমুক্ত করতে হলেও শিক্ষা প্রতিষ্ঠান থেকেই দুর্নীতি বিরোধী বিপ্লব শুরু করতে হবে বলেও জানান তারেক রহমান। সমাজকে দুর্নীতিমুক্ত করতে হলে স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষকগণ দুর্নীতির বিরুদ্ধে সামাজিক বিপ্লব গড়ে তোলার ক্ষেত্রে যোগ্য ভূমিকা পালন করতে পারেন বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আগামী নির্বাচনে শিক্ষক সমাজের সহযোগিতা ও সমর্থন চান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একটি জ্ঞান এবং মেধাভিত্তিক রাষ্ট্র এবং সরকার গঠনে আসন্ন নির্বাচনে বিএনপি আপনাদের সমর্থন এবং সহযোগিতা চায়। মণ্ডল এনাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ভারত স্বৈরাচারকে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের বিরাগভাজন হলে বিএনপির কিছু করার নেই বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিবিসি বাংলাকে দেয়া একান্ত সাক্ষাৎকারের দ্বিতীয় পর্বে ভারতে শেখ হাসিনার অবস্থান নিয়ে করা এক প্রশ্নের জবাবে তিনি মন্তব্য করেন। বিস্তারিত রকিব মানিকের রিপোর্টে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিবিসি বাংলাকে দেয়া দীর্ঘ সাক্ষাৎকারের দ্বিতীয় পর্ব প্রকাশ করেছে গণমাধ্যমটি। এই সাক্ষাৎকারে এক প্রশ্নের জবাবে ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে বিএনপির অবস্থান ব্যাখ্যা করে তারেক রহমান বলেন, সবার আগে বাংলাদেশ। পরিবর্তনের ব্যাপারে আপনার উদ্যোগ নেবেন এমন কোনো চিন্তা কি আপনাদের আছে? এখন তারা যদি স্বৈরাচারকে সেখানে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের বিরাগভাজন হয়, সেখানে তো আমাদের কিছু করার নেই। আরেক প্রশ্নের জবাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরো বলেন, অবশ্যই পানির হিস্সা চাই। বর্তমান রাজনৈতিক দলগুলোর মধ্যে একমাত্র বিএনপির রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আছে মন্তব্য করে জনগণকে সেই অভিজ্ঞতা বিবেচনায় নেওয়ার আহ্বান জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা যদি দেখি যে ভালো কাজ বা কমিটমেন্ট আপনি যেটা বলেন বিএনপি করবে কিনা, আমরা তো করেছি। হতে পারে আমাদের দ্বারা কিছু ভুল ত্রুটি হয়েছে। আপনি একটু আগে একটা কথা বলেছিলেন, মানুষ তো অতীত থেকেই শিখে। ইয়েস, আমরাও দেখেছি, আমরাও অতীত থেকে অভিজ্ঞতা অর্জন করেছি, এক্সপিরিয়েন্স অর্জন করেছি যে ঠিক আছে এই কাজটি এইভাবে করলে হয়তো ভুল হয়, এটি আমরা ভবিষ্যতে ইনশাআল্লাহ করব। তারেক রহমান আরো বলেন, আমরা চাই অন্তর্বর্তী সরকার সফল হোক। তাদের মূল দায়িত্ব হলো কিছু প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করা এবং একটি স্বাধীন, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করা। প্রত্যাশা করি তারা এই দায়িত্ব যথাযথভাবে সম্পাদন করবেন।
এই অন্তর্বর্তীকালীন সরকার সফল হোক, অর্থাৎ অনেক কিছুর মতন বিভিন্ন বিষয় আছে, যেমন আমরা যদি মূল দুটো বিষয় বলি যে কিছু সংস্কারের বিষয় আছে, একই সাথে একটি প্রত্যাশিত সুষ্ঠু নিরপেক্ষ স্বাধীন নির্বাচনের একটি বিষয় আছে। মূলত কিছু সংস্কার সহ, যেই সংস্কারগুলো না করলেই নয়, এরকম সংস্কার সহ একটি স্বাভাবিক সুষ্ঠু স্বাধীন নির্বাচন অনুষ্ঠিত করাই হচ্ছে বর্তমান সরকারের মূল লক্ষ্য। পোষা প্রাণী বিষয়ে প্রশ্নে তিনি বলেন, ছোটবেলায় তাদের বাসায় কবুতর, হাঁস, মুরগি, বিড়াল পুষতে দেখেছেন। এরই ধারাবাহিকতায় তিনিও প্রাণী পুষতে ভালোবাসেন। এটাই তো আমাদের কাছে ওনাদের চাওয়া রাজনৈতিক দল হিসাবে। রকিব মানিক, এশিয়ান টেলিভিশন, ঢাকা। জুলাইয়ের গণহত্যার অভিযোগে দল হিসেবে আওয়ামী লীগের বিচারের আনুষ্ঠানিকভাবে তদন্ত শুরু করেছে ট্রাইব্যুনাল। দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর এই কথা জানান। এছাড়া ট্রাইব্যুনালে কারো বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল হলে তিনি সাংসদ হওয়ার যোগ্যতা হারাবেন এবং সরকারি চাকরিতে সুযোগ পাবেন না অভিযুক্ত ব্যক্তি। সকালে ট্রাইব্যুনাল আইন সংশোধন করে এই মর্মে গ্যাজেট প্রকাশ করেছে সরকার। ওয়ালিদ সিদ্দিকের রিপোর্টে দেখুন বিস্তারিত। জুলাই আন্দোলনের হত্যাযজ্ঞের দায়ে দল হিসাবে আওয়ামী লীগের বিচার নিয়ে গত এক বছরে কম জলঘোলা হয়নি। দল হিসাবে বিচার প্রক্রিয়া চালুর জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করা হলেও তদন্তের তেমন কোনো অগ্রগতি দেখা যায়নি। সেই ব্যক্তির বিচারকে প্রভাবিত করতে পারে এমন কোনো বিষয় সংশোধন হলে তখন আপনি প্রস্তুত হতে পারেন। যদিও আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনগুলোর বিচার চেয়ে এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজের করা আবেদনটি গত বছরের 2 অক্টোবর থেকে ফাইলবন্দি ছিল। সেই আবেদনের প্রেক্ষিতেই আওয়ামী লীগের বিচারের আনুষ্ঠানিকভাবে তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে। যে দল হিসাবে, সংগঠন হিসাবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্তের প্রক্রিয়া চলমান ছিল, তা আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। তদন্ত কর্মকর্তা নিয়োগ হয়েছে এবং তারা তদন্ত কাজ খুব দ্রুতই সম্পন্ন করবেন, তারা সর্বোচ্চ চেষ্টা করবেন এবং তদন্ত রিপোর্ট প্রাপ্তি সাপেক্ষে দল হিসাবে বিচারের জন্য আওয়ামী লীগের ব্যাপারেও যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংশোধিত গেজেট প্রকাশ হয়। ফর্মাল চার্জ অর্থাৎ আনুষ্ঠানিক অভিযোগ যদি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা হয়, তাহলে সেই ব্যক্তি বাংলাদেশের কোনো নির্বাচনে অর্থাৎ পার্লামেন্ট নির্বাচনে নির্বাচিত হওয়ার যোগ্য হবেন না, অর্থাৎ ইলেকশনে তিনি দাঁড়াতে পারবেন না। কোনো মেয়র বা লোকাল গভর্নমেন্ট ইনস্টিটিউশন যেগুলো আছে সেগুলোর মেয়র, চেয়ারম্যান ইত্যাদি এগুলো হতে পারবেন না এবং কোনো সরকারি অফিস, পাবলিক অফিসে তিনি নিয়োগ পেতে পারবেন না। এই সংশোধনীটা করা হয়েছে এবং এটা একটা নতুন সংযোজন। এছাড়া শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার সর্বশেষ সাক্ষীর জেরা চলছে ট্রাইব্যুনাল 1-এ। এদিন ট্রাইব্যুনাল 2-এ আশুলিয়ায় 6 জনের মরদেহ পোড়ানোর মামলায় সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম সহ 16 আসামির বিরুদ্ধে জবানবন্দি দিয়েছেন কনস্টেবল রাশিদুল ইসলাম ও এএসআই মনিরুল ইসলাম। এই মামলার গ্রেফতার 8 জনকে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। শুধু আলোচনার খাতিরে নয়, নির্বাচন বিশেষজ্ঞদের পরামর্শে কমিশনকে আরও সমৃদ্ধ করতে চায় ইসি বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন। 73 বছর বয়সে এসে চাওয়া পাওয়ার কিছু নেই বলে উল্লেখ করে তিনি বলেন, দেশের জন্য কিছু করার এটাই শেষ সুযোগ। নির্বাচন বিশেষজ্ঞদের সাথে সংলাপকালে এসব কথা বলেন তিনি। রাজনীতিবিদরা ঐক্যমত্য কমিশনের আলোচনায় থাকায় পরে তাদের আলোচনার কথা জানান সিইসি। তিনি বলেন, 21,30,000-এর মতো মৃত ভোটারকে বাদ দেওয়া হয়েছে। পাশাপাশি 35 লাখ যোগ্য ভোটারকে তালিকাভুক্ত করা হয়েছে। মহিলা ও পুরুষদের 30 লাখ ভোটার পার্থক্য কমিয়ে আনার কথাও বলেন সিইসি। অনেক নতুন উদ্যোগের মতো নির্বাচন কমিশনকে নতুন চ্যালেঞ্জও মোকাবেলা করতে হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, অর্থনীতি স্বস্তিতে আছে, তবে দারিদ্র্য বিমোচন নিয়ে চ্যালেঞ্জ আছে। মূল্যস্ফীতি কমেছে, আরও কমলে ভালো হতো। আজ সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে উপদেষ্টা এসব কথা বলেন। মূল্যস্ফীতি কমিয়ে আনা কষ্টসাধ্য বলেও একই সঙ্গে মন্তব্য করেন উপদেষ্টা। বড় বড় বিষয়ে নির্বাচিত সরকার এসে সিদ্ধান্ত নেবে জানিয়ে উপদেষ্টা বলেন, যুক্তরাষ্ট্রের শুল্ক কমাতে আরও আলোচনা করা হবে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল পরের কিস্তির অর্থ পেতে সমস্যা হবে না বলেও জানান তিনি। বৈঠকে ভারত থেকে 50,000 টন চাল এবং যুক্তরাষ্ট্র থেকে গম কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চীন থেকে 20টি যুদ্ধ বিমান কেনার সিদ্ধান্তের কথা হয়েছে কিনা সেটা জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করেননি।
প্রথমত আমরা অ্যাজ ইউজুয়াল আমাদের সার, বিভিন্ন সার বেশ কতগুলো ডিএপি, ইউরিয়া এগুলো করেছি। আর একটা খুব ইম্পর্টেন্ট হলো আমাদের বৈদ্যুতিক বিতরণ এবং সঞ্চালনের আপনাদের হিসাব কত ঢাকা ময়মনসিংহ বিভাগে, সেটা আমরা অ্যাপ্রুভ করেছি 2টা প্যাকেজ। আর ডেটা সেন্টারের একটা অর্থনীতিতে সুস্থিত আছে, সেই জন্য তো আমরা মোটামুটি একটু কনফিডেন্ট। নিরাপদ ও পরিকল্পিত নগরী করার লক্ষ্যে 2 দিনব্যাপী মেলার আয়োজন করে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। রাজধানীর চিনমূর্তি সম্মেলন কেন্দ্রে আয়োজিত 2 দিনব্যাপী মেলার শেষ দিন আজ। এই মেলায় রূপায়ণ ল্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেডের বেশ কয়েকটি প্রকল্প ক্রেতা দর্শনার্থীদের নজর কেড়েছে। বিশেষ করে ঢাকার অদূরে রূপায়ণ পদ্মা সিটি নিয়ে বেশ আগ্রহ ছিল তাদের। ঢাকা থেকে যাতায়াত সুবিধা থাকা এবং মনোরম পরিবেশের কারণেই অনেকেই স্টলে এসে প্রকল্প সম্পর্কে ধারণা নিচ্ছেন। এছাড়া রূপায়ণ সিটি উত্তরার প্রতি বেশ আগ্রহ দেখান গ্রাহকরা। মেলায় বিভিন্ন লিকেজ প্রতিষ্ঠান সহ সরকারি বেসরকারি মিলিয়ে অন্তত 60টি স্টল বসেছে। আমরা মনে করি যে রূপায়ণ সিটির কার্যক্রমগুলো যদি আরও যদি বৃদ্ধি করা হয় এবং আরও যদি এদের যদি কার্যক্রম যদি আরও শক্তিশালী করা হয়, তাহলে এই দেশে আবাসন সমস্যাটা অনেকটা দূর হবে। আমাদের মোটামুটি ভালোই রেসপন্স, যেহেতু আমাদের অনেকগুলো অনগোয়িং প্রজেক্ট আছে, পাশাপাশি অনেকগুলো রেডি প্রজেক্টও আছে। মোটামুটি কাস্টমারদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদের কাছে মাল্টিপল প্রজেক্ট আছে, দেখা যাচ্ছে এগুলো আমরা মিট করতে পারতেছি। সোফার এখন পর্যন্ত ভালোই সাড়া পাচ্ছি। যারা আসছেন তারা সবাই খুব প্রোডাক্ট নিয়ে অনেক নলেজ রাখেন এবং আগ্রহী। তারা নতুন আবাসন নিয়ে তারা চিন্তা করেন। আমাদের আজকে একটা ভালো একটা অফার আছে এই মেলা উপলক্ষে, যেটা হচ্ছে 40% ডাউন পেমেন্টই আপনি আপনার অ্যাপার্টমেন্টের চাবিটা বুঝে পাচ্ছেন, যেটা এই রিয়েল এস্টেটে এই প্রথম। বাংলা প্রসঙ্গ। টাঙ্গাইলের কালীহাতীতে ট্রাক ও পিকআপের সংঘর্ষে 2 নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এছাড়া অন্তত 10 শ্রমিক আহত হয়েছে। বেলা 2:30টায় টাঙ্গাইল ময়মনসিংহ সড়কের বাংরা এলাকায় দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কালীহাতীর কোনাবাড়ি এলাকার জহের আলী ও বানিয়াফোর এলাকার মুক্তার আলী। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নির্মাণ শ্রমিকরা ঘুনি সালেঙ্গা এলাকায় ঢালাইয়ের কাজ শেষে পিকআপ ভ্যান যোগে এলেঙ্গার দিকে যাচ্ছিলেন। অপরদিকে একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয়রা অন্তত 12 জনকে আহত অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল ও টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক 2 জনকে মৃত ঘোষণা করেন। এছাড়া 2 জনের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় পাঠানো হয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি নতুন নির্বাচিত পরিচালনা পর্ষদের প্রথম বোর্ড মিটিং হয়েছে। দুপুর 12টায় মিরপুরের বিসিবি কার্যালয়ে এই সভা হয়। সভায় গুরুত্বপূর্ণ কমিটিগুলোর দায়িত্ব বন্টন করা হয়েছে। নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে দেওয়া হয়েছে বিসিবির গুরুত্বপূর্ণ ওয়ার্কিং কমিটির প্রধানের দায়িত্ব। বোর্ডের সহসভাপতি ফারুক আহমেদ এবং শাখাওয়াত হোসেন মার্কেটিং বিভাগের দায়িত্বে আছেন। ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যানের দায়িত্বে থাকছেন নাজমুল আবেদিন ফাহিম। ফাইন্যান্সের প্রধানের দায়িত্ব পেয়েছেন নাজমুল ইসলাম, আর গেম ডেভেলপমেন্টের প্রধান হিসেবে থাকছেন বোর্ড পরিচালক ইশতিয়াক সাদেক। মিডিয়া কমিটির প্রধান হয়েছেন আমজাদ হোসেন। হাই পারফরমেন্স কমিটির দায়িত্বে খালেদ মাসুদ পাইলট এবং আব্দুর রাজ্জাককে দেওয়া হয়েছে বিসিবির নারী উইংয়ের প্রধানের দায়িত্ব। শেষ করবো এশিয়ান প্রাইম নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। ক্ষমতায় গেলে বেসরকারি শিক্ষকদের জাতীয়করণের ঘোষণা তারেক রহমানের। জ্ঞানভিত্তিক রাষ্ট্র নির্মাণের আহ্বান। গণহত্যার দায়ে দল হিসেবে আওয়ামী লীগের বিচারের তদন্ত শুরু। ট্রাইব্যুনালে তদন্ত কর্মকর্তা নিয়োগ। জীবনের শেষ সুযোগ হিসেবে জাতিকে সুষ্ঠু ও সুন্দর ভোট উপহার দিতে চাই বললেন সিইসি। কমিশনকে সমৃদ্ধ করার প্রত্যাশা। এবং অর্থনৈতিক বড় বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচিত সরকার বললেন অর্থ উপদেষ্টা। কমেছে মূল্যস্ফীতি। এশিয়ান প্রাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ রইল। এখন সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে।